আজকে আপনাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পুলিশ রিপোর্ট, কেস ডায়েরি আর হচ্ছে পুলিশ রিপোর্ট। ফণী শিকদার। আচ্ছা, চমৎকার। এই তো সবাই এখন বুঝা ফেলছে আসলে কিভাবে কি করতে হবে। এভাবে সবাই বুঝে ফেলবেন, যারা দুই একজন বুঝবেন না তারাও সিস্টেম ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, আমার বিশ্বাস। কোনো বিষয় না। আর তাড়াহুড়ার কিছু নাই, দৌড়াদৌড়ির কিছু নাই। আমরা কিন্তু দেখেন অল্প সময়ের মধ্যে অনেক পড়া পড়ে ফেলি। আপনার কাছে মনেই হবে না যে স্যারে এত পড়া কিভাবে পড়ায় ফেলছে শর্ট টাইমের মধ্যে। আর আমার ক্লাসের কিন্তু আমি আপনাদের অবজারভেশন করে যেটা বুঝি সেইভাবে ক্লাসটার গুণগত মান বৃদ্ধি করার চেষ্টা করি। আমি দেখেন কেস ডায়েরি কিন্তু গত ক্লাসে পড়াইছি, কিন্তু আজকেও কেস ডায়েরি আলোচনাটা রাখছি। ইভেন নতুন পড়াটাও রাখছি। এখন যদি আমি গত ক্লাসের বিষয়টা দিয়ে, যেটা আপনারা একটু ব্রেনে ঢুকছে, ওই বিষয়টা দিয়ে যদি আমি রিভিশন করাইয়া শুরু করি ক্লাসের বিষয়বস্তুটা, তাহলে দেখা যায় যে জানা জিনিসটা দিয়ে শুরু করলে ব্রেনটা সেটা রিসিভ করতে আহ, সহজ হয়। ব্রেনটা সহজে রিসিভ করে। আর যদি আমি নতুন একটা পড়া দিয়ে শুরুতেই শুরু করি, তাহলে একটা ধাক্কা খারাপ দ্বারা, যেটা আমার ক্ষেত্রে ঘটছে, আমার মনে হয় আপনার ক্ষেত্রেও সেটা ঘটাটা অস্বাভাবিক না। সেজন্য আমরা কিন্তু নতুন জিনিস দেওয়ার আগে আগের জিনিস একটু ঝালাই করে সামনে আগাইলে আমাদের মনে হয় ব্রেনটা কাজ করে ভালো, ব্রেনের মধ্যে একটা ভালো পজিটিভ রিভিউ পাওয়া যায়। তাহলে আমাদের আজকের যেই 14তম ক্লাস, এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আমি বাংলাদেশ পুলিশের পদোন্নতির প্রথম ট্রিক্স ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম চালু করছি, যেই প্ল্যাটফর্মে আপনারা হচ্ছেন সক্রিয় সদস্য। এরই ধারাবাহিকতায় আমরা আজকে কেস ডায়েরি এবং পুলিশ রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা, সংশোধনী অধ্যাদেশটা যদি সময় কাভার করে, ওই 173-এর ক আর 173 শর্ট হাইফেন খ, এই জিনিসটাও আমি আলোচনা করার চেষ্টা করব। 173 শর্ট হাইফেন ক এর মধ্যে 3টা কথা আছে, 173 শর্ট হাইফেন খ এর মধ্যে 7টা কথা আছে। ঠিক আছে? তো এই 3টা আর 7টা 10টা কথা একটা ট্রিক্সের মাধ্যমে আমি শিখাই দেওয়ার চেষ্টা করব, একবারে তুরিতে। আর এই জিনিসটাই অন্য কারো কাছে আপনি পড়লে সব মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন, বাট মাথায় থাকবে না, থাকে না। ঠিক আছে? গেল এটা। আর আমাদের যেই চার্জশিটের যে বিষয়টা আছে, চার্জশিটের যেই সকল বিষয় অন্তর্ভুক্ত থাকে, ওগুলো একটা তুরিতে শিখবো একটা ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে? ওইটাও আমাদের মূল যে বেসিক ফাউন্ডেশন, ওইটা ক্লিয়ার করার পরে যদি সময় থাকে তাহলে সেটা আমি আলোচনা করে দেব। যদি সময় না কভার করে, কোনো প্যারা নাই। এই আজকের আলোচনাটা পরবর্তী ক্লাসের রিভিশন রেখে আমরা ওই অংশটুকু ক্লিয়ার করব। কারণ এখান থেকে যেভাবেই প্রশ্ন ঘুরায় ফিরে আসুক না কেন, আপনারা সেটা উত্তর করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ় আশাবাদী। সুতরাং আমরা আজকে চলেন শুরু করি আমাদের আগের পড়াশোনা, কেস ডায়েরি। এই যে কেস ডায়েরি আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, এই কেস ডায়েরি পড়তে গিয়ে আপনারা প্রথমে কেস ডায়েরির সংজ্ঞাটা শিখেছিলেন। কেস ডায়েরির সংজ্ঞাটা আপনারা কি শিখেছিলেন? কেস ডায়েরি আছে কত ধারায়? লেখেন তো একজন ফৌজদারি কার্যবিধির কত ধারায়, শুধু ধারাটা লেখেন দেখি। কেস ডায়েরি, হ্যাঁ 172, ভেরি গুড। এই তো দুইজন লিখে ফেলছে। আমাদের কেস ডায়েরির বিষয়টা বলা আছে 172 ধারা, এক্সিলেন্ট। আর কেস ডায়েরির সাথে আমাদের পুলিশ রেগুলেশন কত বিধি আছে, বিধিটা লেখেন তো। কেস ডায়েরির সাথে বিধিটা লেখেন। হ্যাঁ, কত বিধি আছে, কত কত বিধি আছে কেস ডায়েরির সাথে? 263, 264। ভেরি গুড। 263, 264। এই সিস্টেমটা অনেক ভালো হয়েছে, আপনারা ভালো রেসপন্স করতেছেন। আচ্ছা, তাহলে আমরা জানলাম আমাদের ক্লাসের স্টুডেন্টদের মাধ্যমে কেস ডায়েরি ফৌজদারি কার্যবিধি 172 ধারা এবং পুলিশ রেগুলেশন 263, 264 বিধি। এখন এই যে কেস ডায়েরি, এই কেস ডায়েরির সংজ্ঞাটা আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। তো কেস ডায়েরি কাকে বলে? কোনো মামলার তদন্তকারী কর্মকর্তা
বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা যিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিচে নয় এমন পুলিশ অফিসার কর্তৃক তার মামলার ধারা বিবরণী, তার মামলার অগ্রগতি, তার মামলার তদন্তের ফলাফল, তার মামলার শুরু থেকে শেষ পর্যন্ত সকল কার্যক্রম যে রেজিস্টারে বা ডায়েরিতে লিপিবদ্ধ করে তাকে কেস ডায়েরি বলে। এটা একবারে নিজের ভাষায় লিখে দিলেন, মূল সেন্সটা ঠিক রেখে। এটা লিখলে আপনার 3 মার্ক থাকলে এখানে আপনি আশা করি 2 মার্ক পাবেন। 2 মার্কের বেশি 2.25 এর বেশি দেয় না। তাহলে এটা লিখলেই আপনি 2 মার্ক পাবেন। এখন 0.25 টা ছিনিয়ে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে আমরা শিখছিলাম। বিপি ফর্ম নির্ধারিত যে বিপি ফর্ম 38 বাংলাদেশ ফর্ম নং 5363 মূলে এই কথাটা আপনার একটু মাথায় রাখতে হবে। মাথায় রেখে এটা লিখে দিবেন, কেস ডায়েরির সংজ্ঞাটা একবারে দাঁড়ায়া যাবে। আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি। তাহলে বিপি ফর্ম কত লেখেন একজন, বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম নং কত কেস ডায়েরির দেখুক সবাই। আচ্ছা যারা লিখতেছে লেখাটা কি আপনারাও দেখতে পারেন না শুধু আমি দেখতে পারি? সবাই দেখতে পারেন না? কেস ডায়েরি এটা তো মহসিন তুমি লেখছো হচ্ছে 27 53 56 হচ্ছে আমাদের এফআইআর এর বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম। কেস ডায়েরিটা হচ্ছে, হ্যাঁ ফাইন, কেস ডায়েরিটা হচ্ছে সবাই দেখে 38 রাইট। বিপি ফর্ম নং 38, কেউ যদি শুধু বিপি ফর্ম নং 38 ও লেখেন তাও হবে, বিপি ফর্ম নং 38 মূলে। কারণ এই বিপি ফর্মটাতেই মূলত কি ওই রেজিস্টারটা থাকে। বিপি ফর্ম নং লিখলেও হবে, কিন্তু যারা একবারে প্রথম সারির দিকে থাকবেন তারা ওই 53 63টা মনে রাখেন। যারা মনে করেন যে আমার আত্মবিশ্বাস ভালো আমি 53 63টা দিতে পারবো, আর কেউ যদি মনে করেন আমি শুধু 38 মনে রাখবো ওয়েলকাম, 38ও চলবে, বিপি ফর্ম নং 38ও চলবে। ফাইন, এই তো। তাহলে কেস ডেট হচ্ছে বিপি ফর্ম নং 38 বাংলাদেশ ফর্ম নং 53 63। আমরা কেস ডেটের বিষয়টা জেনে গেলাম। আর আশ্চর্যজনক ভাবে হলেও সত্যি যে আপনারা ওই এক ডিলে 2 পাখি মেরে ফেলছেন। আমাদের গতকালকে ক্লাসে সেটা আমি প্রুফ করেছি। আপনাদের আমি শিখেছিলাম যে মৌলিকা এবং প্রাণাশার যে বিষয়টা, প্রাণাশা ঘটনাস্থলের আসামি, সে লুণ্ঠিত মালামাল বিলম্বে পেশের কারণে থানার যে অফিসারের স্বাক্ষরে মামলা নাম্বার দেয় দেরিতে। এই যে একটা ট্রিক্স, এই ট্রিক্সটাকে ভাঙানো খুব ইজি। এই ট্রিক্সটাকে আপনি ভাঙাইলেই ওই এজাহারে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে এটা হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এবং এটা আবার এখান থেকে আপনি এই কেস ডায়েরিতে কি কি বিষয় লিপিবদ্ধ থাকে এটাও আপনি এটার সাথে ইনক্লুড করে লিখতে পারবেন। এর ক্যাপাসিটি আপনার পিডিএফ দিয়ে দিছি, যারা দেখছেন তারা আমার মনে হয় খুব সহজেই বুঝতে পেরেছেন। গেল এটা। তাহলে এখন যদি আমি বলি কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে বা কি কি বিষয় লিপিবদ্ধ করতে হয়, এই জিনিসটা ওই প্রাণাশা ঘটনাস্থলের আসামি সে বিলম্বে এজাহার দায়ের ঘটনাস্থলের আসামি লুণ্ঠিত মালামাল বিলম্বে প্রেরণে বা পেশ করায় মামলা নং নির্ধারণ হয় দেরিতে, মামলা নং দেয় দেরিতে। এটা জাস্ট মনে রাখলে কিন্তু পুরোটা ভাঙানো যায়। আরেকটা বিষয়, ওটা তো 154 এফআইআর এর বিষয়টা আপনারা এটাই ভাবে ভেঙেছেন। যারা হোমওয়ার্ক দিবেন না, আমি যে ট্রিক্স ভিত্তিক পড়াই আপনি যদি হোমওয়ার্ক দেন এবং ভিডিওটা দেখেন আপনার কোনো কষ্ট করা লাগবে না, আলাদা কোনো এফোর্টস দেওয়া লাগবে না, মনে রাখার জন্য কোনো প্যারা নেওয়া লাগবে না, শুধু ট্রিক্সটা আর হচ্ছে লেখাটা হোমওয়ার্কটা দিবেন, দেখবেন অটোমেটিক ব্রেনে সব গেঁথে যাবে, নিশ্চিত থাকেন আপনি। গেল এটা। তাহলে ওই আরেকটা পড়ছিলাম আমরা অতুল দিয়া। অতুল দিয়ে আমরা বলছিলাম অতুল বলে রব আগে সাক্ষ্য লিপিবদ্ধে প্রমাণ জাগে। এই দুইটাকে সমন্বয় করে ভেরি করে আমরা পুরা 20টা বিষয় কিন্তু কেস ডায়েরিতে কি কি বিষয় 20টা বিষয় অন্তর্ভুক্ত থাকে এটাকে আমরা প্রুফ করে দেখাইছি এটা কিভাবে মনে রাখা যায় এই দুইটা কথা দিয়ে। ইভেন আমি আপনাদেরকে 154, তারপরে হচ্ছে 156, তারপরে হচ্ছে 100 154 156 160 161 164 167, তারপরে হচ্ছে 169 171 অর্থাৎ 172-এর আগে যে ধারাগুলো আছে এই ধারার বিবরণ গুলোও যদি লেখা দেন এইগুলোও কিন্তু কেস ডায়েরিতে লিপিবদ্ধ থাকে। দেখেন যদি 5 মার্ক আসে এই বিবরণ গুলা লেখার সাথে 2-3টা টপিক পয়েন্ট লিখে দিলে 5 মার্কের উত্তর হয়ে গেল।
কিন্তু ওই ধারাগুলো লেখা যাবে না, বিবরণগুলা, জাস্ট বিবরণগুলা কৌশলে লিখবেন। এটা শেখানোর উদ্দেশ্য ছিল এটা। আমি আমার যে হ্যান্ডনোট আছে, শীট আছে, এই শীটের মধ্যে কিন্তু পিডিএফ এর মধ্যে দিয়ে দিছি। আপনারা অলরেডি যারা দেখেছেন তারা এটা বুঝেছেন। কে কে দেখেছেন বা কে কে বুঝেছেন, দু একজন একটু কমেন্ট করেন যারা বুঝেছেন বা দেখেছেন। আচ্ছা, সাইফুল ভাই বুঝছে, ফাহিমও বুঝছে, আর দু একজন। ফাইন। আচ্ছা, যাই হোক, বাকিরা বুঝতে পারবেন। যারা নতুন আছেন তারাও কিন্তু বুঝতে পারবেন। জাস্ট একটু ধৈর্য, একটু সময় দিতে হবে, আর কিছু না। আচ্ছা, আমরা তাহলে কেস ডায়েরিতে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে সেটাও বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে, কেস ডায়েরি কে দেখতে পারে, বা বিরুদ্ধ পক্ষ বা আসামি কি কেস ডায়েরি দেখতে পারে? এই প্রশ্নটা পরীক্ষায় আসে। হ্যাঁ, আসামিও দেখতে পারে। তবে প্রথম বলে নিবেন যে কেস ডায়েরি আসলে যিনি লেখেন, যেই তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরিটা লেখেন, উনার কাছে বিজ্ঞ আদালত কেস ডায়েরিটা তলব করেন। তলব করলে ওই কেস ডায়েরিটা বিজ্ঞ আদালতে কিন্তু ওই তদন্তকারী কর্মকর্তাকে পাঠাতে হয়। পরবর্তীতে ওই তদন্তকারী কর্মকর্তা তার কেস ডায়েরি দেখে তার স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষ্য প্রদান করতে পারে। যখন সাক্ষ্য প্রদান করে, তখন যে আসামি পক্ষ আছে, আসামি পক্ষ যদি মনে করে যে না, তার কথাবার্তা সঠিক নেই, কেস ডায়েরির সাথে সামঞ্জস্য নাই মনে হয়, তখন ওই আসামি পক্ষ বা বিরুদ্ধ পক্ষ কেস ডায়েরি দেখে তাকে জেরা করতে পারে। এটা ১৫০, ১৬০, ১61 ধারা সাক্ষ্য আইনের আলোচনা। এই যে গল্পটা বললাম, আমরা কি বুঝতে পারছি ভাই? তাহলে কেস ডায়েরি কে দেখতে পারে, এটা কি গুছায় লিখতে পারবো না আমরা? পারবো। ফাইম বলছে পারবে। আর কে কে পারবেন? ফাইন। সাইফুল ভাই পারবে। ফাইন। লতিফ ভাই পারবে। আবির পারবে। আচ্ছা, অনেকেই পারবেন। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন সামনে আগাইতে পারি। তাহলে কেস ডায়েরির কে কে দেখতে পারবে এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন আসেন, কেস ডায়েরি না লিখে ফাইনাল রিপোর্ট দেওয়া যায় কিনা, প্রশ্ন এটাও আসে পরীক্ষায়। না। ফাইন, এক্সেলেন্ট। ফাইন লিখছে, দেওয়া যায় না। তাহলে এটার বিশ্লেষণটা, ব্যাখ্যাটা কিভাবে লিখবো? আহ সন্দীপ লিখছে দেওয়া যায় না। হ্যাঁ, আমিও একমত। কেস ডায়েরি না লিখে ফাইনাল রিপোর্ট দেয়া যায় না। এই ফাইনাল রিপোর্ট জিনিসটা কি আমরা তো আজকে ১৭৩ জানতে পারবো। ১৭৩ কিন্তু ফাইনাল রিপোর্ট চার্জশিটে আছে, চার্জশিট সম্পর্কে বলা আছে। তাহলে এমনিতেই তো সংখ্যার দিক দিয়ে, ধারাগত দিক দিয়েই তো ১৭৩ পরে, ১৭২ কেস ডায়েরি আগে। তার মানে কেস ডায়েরির কার্যক্রম, কেস ডায়েরিটার কাজ করেই আমার ফাইনাল রিপোর্টের কাজটা করতে হবে। তাহলে কেস ডায়েরি না লিখে আমি কেমনে ফাইনাল রিপোর্ট দিব? ২৬৩, ২৬৪ পুলিশ রেগুলেশন এক্স্যাক্টলি। আর ১৭২ ফৌজদারি কার্যবিধি। তাহলে কেস ডায়েরি না লিখে ফাইনাল রিপোর্ট দেয়া যায় না, এটা ধারাগত দিক দিয়ে চিন্তা করলেও আমরা বুঝতে পারি। তাহলে এটাকে যদি আমরা একটু শ্রুতিমধুর ভাবে লিখি, এই ফৌজদারি কার্যবিধি আইনের ১৭২ এবং পুলিশ রেগুলেশনের ২৬৩, ২৬৪ বিধি পর্যালোচনায় দেখা যায় যে একজন তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্তের যে কার্যক্রম আছে, সকল কার্যক্রম সর্বপ্রথমেই শুরু থেকে শেষ পর্যন্ত কেস ডায়েরিতে লিপিবদ্ধ করেন, এবং তার যে মামলার ঘটনার সাক্ষ্য প্রমাণ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে তিনি ফাইনাল রিপোর্ট দেন। অর্থাৎ তদন্ত শেষ করে ওই ঘটনার সম্পর্কে সাক্ষ্য প্রমাণ না পেলে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন। তার মানে আগে কেস ডায়েরি লিখতে হয়, পরে সেটা করতে হয়। আমরা এই জন্য বলতে পারি যে কেস ডায়েরির প্রয়োজনীয়তা আছে, সর্বোচ্চ প্রয়োজনীয়তা। সেটা কিভাবে উপলব্ধি করতে পারি আমরা? আমরা বলেছি সাক্ষ্য আইনের ৯, ৩৫, ৭৪, ১৪৫, ১৫৭, ইভেন ১৫৯ থেকে ১৬১, এইগুলার ক্ষেত্রে কেস ডায়েরি, বা ওই যে ৬৮ বিধির মধ্যেও কেস ডায়েরি সম্পর্কে বলা আছে, এইগুলার ক্ষেত্রে পুলিশ রেগুলেশন ৬৮ বিধি, এইগুলার ক্ষেত্রে কেস ডায়েরির যে কতটা প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা সম্পর্কে
সুস্পষ্টভাবে বলা আছে। তাহলে আগে আমার কেস ডায়েরির কার্যক্রম আপনি মনে রাখবেন, আপনাকে আইন মুখস্থ করার প্রয়োজন নাই। কার্যবিধি মানে কাজ, আপনি কাজ করবেন কার সাথে? ম্যাজিস্ট্রেটের সাথে। আমি পুলিশ অফিসার, আমি পুলিশ অফিসার হিসেবে আমার ম্যাজিস্ট্রেটের সাথে যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো আমার বুঝতে হবে। এই কেস ডায়েরির সাথে আমার ম্যাজিস্ট্রেটের কার্যক্রম কি সম্পর্ক? ম্যাজিস্ট্রেট এই কেস ডায়েরিটা তলব করতে পারে। কেন তলব করে? কারণ এই কেস ডায়েরিটা সে দেখতে পারে, আদালত দেখতে পারে। এটা বিচারিক কার্যে সহায়তা করে, সহায়ক ভূমিকা পালন করে। সরাসরি এটা বিচার বিচার করে না, এটা দিয়ে বিচার রায় দেয় না, কিন্তু এটা সহায়ক ভূমিকা পালন করে। ঠিক আছে, এই পর্যন্ত তার আমার কোনো ডাউট নাই। কেস ডায়েরি কে দেখতে পারে? আসামি কি কেস ডায়েরি দেখতে পারে কিনা, বা কে আপনার কেস ডায়েরি না লিখে চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যায় কিনা, এই দুইটা প্রশ্ন সচরাচরই আসে। এটিএসআই বলেন, এএসআই নিরস্ত্র বলেন, টিএসআই বলেন, এই প্রশ্নগুলো ঘুরায় ফিরে কিন্তু চলে আসে। তাহলে আমরা মনে হয় এই দুইটা প্রশ্ন আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি, দুইটা তিনটা চারটা প্রশ্ন আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি, ঠিক কিনা? কে কে বুঝতে পারছেন? আচ্ছা, সন্দীপ বুঝছে, ফাহিম বুঝতে পারছে, মহসিন বুঝতে পারছে, আবির বুঝতে পারছে, আর জান্নাতুল তাসফি আপু নতুন, আপনি কিছুই লিখতেছেন না, আপনি বুঝতেছেন কিনা আমি বুঝতেছি না। লিখবেন, লেখার সিস্টেমটা না জানলে জেনে নেবেন কিভাবে আসলে লিখতে হয়, এটা করলে ক্লাসে কারো ডিস্টার্ব হয় না। আচ্ছা, আমরা মোটামুটি এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার আশা করি। এর পরের যে কনসেপ্টটা সেটা আরো সহজ। আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদের, ওই কেস ডায়েরিতে কি কি বিষয় যে লিপিবদ্ধ করতে হয় বা কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়, এটা যখন আসবে আপনি ওই পয়েন্টগুলো লেখার পরে নোটে একটা কথা লিখে দিবেন, তাহলে বুঝবে যে আপনি খুব গভীর জলের মাছ, আপনি ভাষ্য খুব অ্যানালাইসিস করে পড়ছেন। এটা আমার হ্যান্ড নোটে দিয়ে দিছি, আপনারা হয়তোবা দেখছেন। সেটা কি? কেস ডায়েরি সম্পর্কিত কোনো সংবাদ যদি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দফাদারের কাছ থেকে আপনি প্রাপ্ত হন তদন্তকারী কর্মকর্তা হিসাবে, সেই বিষয়টা কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হয়। তবে তার নাম ঠিকানা উল্লেখ করা যাবে না। ভেরি গুড, ওই যে ফাইম শেখ লিখছে তাদের নাম ঠিকানা উল্লেখ করা যাবে না। আমি কিন্তু একবারে লেভেল 2 ভিত্তিক, লেভেল 1 লেভেল 2 ভিত্তিক আস্তে আস্তে কিন্তু আমি ভোল্টেজ বাড়াই। ভোল্টেজ কিন্তু শুরুতেই দেই না, আমার সিস্টেম কিন্তু আপনারা জানেন লেভেল 1 লেভেল 2 লেভেল 3। এইখানে আরেকটু এক্সট্রা কিছু কারিকুলাম আছে যেটা আজকের ক্লাসে পাচ্ছেন। তাহলে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি সেটা মিস করেন, আজকে ক্লাসটা মিস করলে পরবর্তীতে আপনি এই ক্লাসটা দেখার স্পিড পাবেন না। মনে হইতে পারে যে আমি এই ক্লাসটা দেখে পরে কাবার দিয়ে ফেলবো, এই সময় আর হয়ে ওঠে না, এই ধৈর্য হয় না, বাস্তব এটাই। আচ্ছা, আমার মনে হয় আমি এই এখন পর্যন্ত যে আলোচনাটা করছি এটা আমি আপনাদের ক্লিয়ার ভাবে বুঝাই দিতে পেরেছি। এখন আসেন, ওই আপনাদের তো জাস্ট ধারার বিষয়টা বলেছিলাম, যে কেস ডায়েরির যে সাক্ষ্যগত মূল্য বা আইনগত ভিত্তি যখন আসে, এটা আপনারা কিভাবে লিখবেন? জাস্ট বলছিলাম যে সাক্ষ্য আইনের 9, 35, 74, 100, হ্যাঁ 145, 157 ধারা। ভেরি গুড, ওই যে মহসিন লিখে ফেলছে এইগুলা। এছাড়াও কিন্তু এটার মধ্যে 159 থেকে 161 এটার কথা লিখতে হবে, আমি এটা আমার হ্যান্ডনোটেও লিখছি। তাহলে এই কয়টা ধারার কানেকশন আছে। এখন ধারা শুধু আপনি বলে দিলাম, কিন্তু ধারার ভিতরে কি আছে এটা একটু বলা দরকার না? বলা দরকার। তাহলে কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য বা আইনগত মূল্য যখন প্রশ্ন আসে, 9, 35, 74, 145, 157, এছাড়াও 159 থেকে 161 ধারা মোতাবেক প্রাসঙ্গিক। কারণ সেটা কিভাবে প্রাসঙ্গিক? কেস ডায়েরি ফৌজদারি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাবে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেট চাবে, ওই যে ফাইন শেখ লিস্টে টোটাল 8টা ধারা হবে। ম্যাজিস্ট্রেট চাবে, ম্যাজিস্ট্রেট যখন চাবে তখন তদন্তকারী কর্মকর্তা হিসেবে তো এটা আপনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে। আপনি প্রেরণ করার পরে আপনার এই যে এই সংশ্লিষ্ট ধারা এবং বিধি মোতাবেক যে কেস ডায়েরির প্রয়োজনীয়তা আছে এবং প্রাসঙ্গিকতা আছে, এর যে সাক্ষ্যগত মূল্য আছে, এটা শুরুতে আপনি লিখে নিলেন। পরে নিম্নবর্ণিত যে ক্ষেত্রগুলো আছে সাক্ষ্য আইনের দৃষ্টিতে, সেটা আপনি লিখবেন। এটা একটু আমি বোর্ডে একটু আলোচনা করি, আমার মনে হয় বোর্ডে আলোচনা করলে আপনাদের ব্রেনে গেঁথে যাবে। এমনি নরমালি আমি আপনাদের বলছি যে যা শুধু আপনার যে কোনো বিষয়ে সাক্ষ্যগত মূল্য আসলে যে কোনো বিষয়ই বলবো, অন্য কিছু আমি যাচ্ছি না, অন্য তাহলে এটা আবার পেঁচানো হয়ে যাবে, পেঁচানো মার্কা পড়াই পড়াই না।
তাহলে সাক্ষ্যগত মূল্য বা আইনগত ভিত্তির যে বিষয়টা, এটা যখন আমাদের আসে, আমরা সাক্ষ্য আইনের 9 ধারা সাক্ষ্য আইনের 9 ধারা 35, সাক্ষ্য আইনের 9, 35, 74, 145, 157, মূলত এই 5টা ধারার ক্ষেত্রে সাক্ষ্যগত মূল্য আছে। তাহলে 9 ধারা হচ্ছে আপনার ঘটনা, অর্থাৎ কেস ডায়েরির মধ্যে তো থাকে হচ্ছে ঘটনা, কোনো একটা মামলার ঘটনা, ওই মামলার ঘটনার ব্যাখ্যা, মামলার ঘটনার ব্যাখ্যা, মামলার ঘটনার ব্যাখ্যা উপস্থাপন হিসেবে কেস ডায়েরিটা সাক্ষ্যগত মূল্য আছে। ঠিক আছে, তাহলে মামলার এই 9 ধারা মোতাবেক মামলার ঘটনার ব্যাখ্যা উপস্থাপন হিসেবে কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য আছে। 35 ধারায় হচ্ছে আমরা সরকারি যে কর্মকর্তা বা কর্মচারী আছি, আমাদের যে কার্যক্রম, সকল কার্যক্রম কর্তব্যরত অবস্থায় আমরা এই লিপিবদ্ধ করে থাকি। তাহলে কর্তব্যরত অবস্থায় কেস ডায়েরিতে লিপিবদ্ধ বিষয়, লিপিবদ্ধ সকল বিষয় এই 35 ধারা মোতাবেক প্রাসঙ্গিকতা আছে। তাহলে কর্তব্যরত, কর্তব্যরত, তাহলে 35 ধারাটা বলা হয়েছে অন ডিউটি, মানে আমরা অন ডিউটিতে থাকি যখন, তখন কেস ডায়েরি সাক্ষ্যগত মূল্য আছে এই লিপিবদ্ধ বিষয়। কর্তব্যরত অবস্থায়, কর্তব্যরত অবস্থায় এই কেস ডায়েরিতে লিপিবদ্ধ যে বিষয় সেটা সাক্ষ্যগত মূল্য আছে বা প্রাসঙ্গিকতা আছে। 74 ধারায় হচ্ছে কেস ডায়েরিটা একটা সরকারি দলিল, এই সরকারি দলিল হিসেবেও কেস ডায়েরি সাক্ষ্যগত মূল্য আছে। তাহলে কেস ডায়েরিটা হচ্ছে সরকারি দলিল। 74 ধারায় হচ্ছে সরকারি দলিল, শুধু কিওয়ার্ড গুলো মনে রাখেন। 74 হচ্ছে সরকারি দলিল, তাহলে কেস ডায়েরিটা সরকারি দলিল হিসেবে বিজ্ঞ আদালতে উপস্থাপনযোগ্য, এই জন্য এর সাক্ষ্যগত মূল্য আছে। 145 হচ্ছে সমর্থন, মামলা তদন্তকারী কর্মকর্তা সমর্থন না, সরি, এটা হবে এটা সমর্থন তো নিচেরটা। 145 হচ্ছে আপনার বিরোধিতা। 145 এর যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে বিরোধিতা। ওই যে বিরোধিতার বিষয়টা কখন আসে? মামলা তদন্তকারী কর্মকর্তা যখন তার কেস ডায়েরি দেখে সাক্ষ্য প্রদান করে, স্মৃতি পুনর্জীবিত করে, তখন ওই সে যদি সঠিক ব্যাখ্যা না দেয়, তখন ওই যে আসামি আছে তার কাছে মনে হইলে সে বিরোধিতা করতে পারে। অর্থাৎ এই কেস ডায়েরিটা কি মামলা তদন্তকারী কর্মকর্তার বিরোধিতা করার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা আছে। মামলা তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে বিরোধিতা করার ক্ষেত্রে কেস ডায়েরির প্রাসঙ্গিকতা আছে। তাহলে এই বিরোধিতার বিষয়টা হচ্ছে 145, আর সত্য হচ্ছে সমর্থন। মামলা তদন্তকারী এই যে দেন 157 শ আছে, তাহলে সত্যের সমর্থন। অনেক সময় বিরোধিতা আগে হবে না সমর্থন, কোনটার মধ্যে সমর্থন হবে কোনটার মধ্যে বিরোধিতা হবে, এটা আমরা গুলায় ফেলি। আমি নিজেও গুলায় ফেলতাম। তখন আমি কিভাবে মনে রাখছিলাম? আমি মনে রাখছিলাম 157 এর মধ্যে শ আছে, ওটা হচ্ছে সমর্থন। 145 তাহলে ওইটা হবে বিরোধিতা, যেহেতু 157 সাথে শ আছে সমর্থন, এটা তাহলে ওইটা হবে বিরোধিতা, এভাবে মনে রাখছিলাম। তাহলে কেস ডায়েরিটা বিজ্ঞ আদালতে তদন্তকারী অফিসারকে বক্তব্য সমর্থন করতে সহায়ক হিসেবে প্রাসঙ্গিক হতে পারে। আর বিরোধিতা করার ক্ষেত্রেও প্রাসঙ্গিকতা রয়েছে কেস ডায়েরি বিজ্ঞ আদালত উপস্থাপনের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার ক্ষেত্রে। তাহলে এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? একটু লেখেন যদি বুঝে থাকেন, আমি কি বুঝাইতে পারছি কিনা। বুঝে নেওয়া দায়িত্ব আপনাদের, আমার বুঝাই দেওয়া দায়িত্ব। যদি বুঝে নিতে পারেন, হ্যাঁ ক্লিয়ার, ফাইন, সে ক্লিয়ার। যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে আপনি হ্যাঁ, মহসিন ক্লিয়ার, আবির ক্লিয়ার, বাইজিতের এখনো ক্লিয়ার হয় নাই।
বাইজিৎ সমস্যা নাই, লেগে থাকো, ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে, প্যারা নাই। কিন্তু হোমওয়ার্ক সাবমিট করতে হবে। তোমার হাতের লেখা খারাপ দেখে হোমওয়ার্ক সাবমিট করবে না, এরকমটা যেন কারো ক্ষেত্রে না হয়। সবাই হোমওয়ার্ক সাবমিট করবে, ঠিক আছে? অনেকে হাতের লেখা খারাপ দেখে হোমওয়ার্ক সাবমিট করে না, আমার এই পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ দেয়, স্যার হাতের লেখা খুব খারাপ, কি করব? এই জন্য হোমওয়ার্ক সাবমিট করে, এই কাজটা করবেন না প্লিজ, তাহলে আপনি নিজেকে নিজে ঠকানো হবে। আচ্ছা, আমরা তাহলে এই যে এই কেস ডায়েরির যে সাক্ষ্যগত মূল্যটা, এই মূল্যটা মনে হয় আমরা ক্লিয়ার ভাবে সবাই বুঝে গেছি, আমি বুঝাইতে পারছি এটলিস্ট। এরপরে যে এছাড়াও দিয়ে লিখবেন 159 থেকে 161 ধারা মোতাবেক, এই তিনটা ধারা মোতাবেক ওই যে বিজ্ঞ আদালতে যে তদন্তকারী কর্মকর্তাকে তলব করা হয় কেস ডায়েরির বিষয়ে, সে ওইখানে কিন্তু ওই বিষয়টা সম্পর্কে কি সাক্ষ্য প্রদান করতে পারে, স্মৃতি পুনর্জীবিত করে ওই কেস ডায়েরি দেখে সাক্ষ্য প্রদান করে, এবং সেই ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা আসামিও ওই যে কথাটা চলে আসছে আমরা শুরুতে যেটা বলছিলাম, তাকে জেরা জেরা করতে পারে। তাহলে 159, 60, 61 তিনটা ধারার মধ্যে এই গল্পটা নিহিত আছে। তাহলে আমি কি এই সাক্ষ্যগত মূল্য আপনাদের আবার ক্লিয়ার করতে পারছি, বুঝাইতে পারছি? অনেকে মনে মনে প্রথম ভাবছিলেন যে স্যারে তো খালি ধারা শিখাইলো, 145, 9, 35, 74, 145, 157, এটা বুঝলাম, কিন্তু এটার মধ্যে কি গল্প টল্প আছে, এই গল্প টল্প কিছু বললো না। ওটা ওই দিন দিলে সব মাথার উপর দিয়ে যাইতো, আজকে দিলাম, ধীরে সুস্থে আপনারা আমার মনে হয় নিতে পারছেন। কি পারছেন না? কে কে ক্লিয়ার হয়েছেন? হুম, ফাইন, মোটামুটি অনেকেই ক্লিয়ার। ফাইম শেখ ক্লিয়ার, ওকে ফাইন। আচ্ছা, এখন আরেকটা আলোচনা বাকি আছে, এটা একটু করি। কেস ডায়েরির যে মানে লেখার যে নিয়মাবলী বা নির্দেশনাবলী আছে, এই সকল কিছু কিন্তু আবার 264 বিধিতে আলাদাভাবে বলা আছে। কেস ডায়েরিতে কেস ডায়েরিটা কিভাবে লিখবেন, 264 বিধি, রাইট। কেস ডায়েরি লেখার নিয়মাবলী, কেস ডায়েরি লেখার নির্দেশাবলী, এই সকল কিছু কততে কত বিধিতে বলা আছে ভাই? লেখেন তো একজন, কত বিধিতে? 264 বিধি। ফাহিম শেখ লিখছে 264 বিধি, এক্সেলেন্ট। তাহলে 264 বিধিতে এই কেস ডায়েরি সম্পর্কে আমাদের সুস্পষ্ট লেখার বিধান আছে। 264 বিধি, মাইনাস আবার প্লাস, লতিফ ভাই মাইনাস প্লাস দিয়ে না, মাইনাস নাই, শুধু 264 লিখবেন। আচ্ছা যাই, ওটা ভুলে লিখছ হয়তো। তাহলে 264 বিধি হচ্ছে কেস ডায়েরি লেখার নিয়মাবলী। তো কেস ডায়েরিটা আমাদের লিখতে হবে কিভাবে? কেস ডায়েরিটা আমাদের লিখতে হবে হচ্ছে 2 কপি কার্বন সংযোগে, সাধারণত কেস ডায়েরি লেখা হয় 2 কপি কার্বন সংযোগে, আর এসআর মামলার ক্ষেত্রে 3 কপি কার্বন সংযোগে, এসআর মামলার ক্ষেত্রে। আবার এখন আবার জিজ্ঞেস করেন না স্যার এসআর মামলা কি, এসআর মামলা ওই দিন বলছি, যারা বুঝেন নাই বুঝে নিন। তাহলে এই কেস ডায়েরির 2 কপি আর 3 কপির বিষয়টা আপনারা মনে হয় বুঝছেন। এবং কেস ডায়েরিটা মধ্যে ধারা বিবরণী অনুসারে লিখতে হয়, ধারা বিবরণী। আপনার মামলার, ফৌজদারি মামলার যে তদন্ত কার্যক্রম 154, 55, 56 যেটা ধারার যেই ধারা আছে, এই ধারা বিবরণী অনুসারে, ফৌজদারি মামলার যে ধারা বিবরণী আছে, ধারা বিবরণী অনুসারে লিখতে হয়, ঠিক আছে? এবং ওইখানে থানা ও জেলার নাম থাকে, তারপরে মাস, বছর, মামলা নং, তারিখ, এই সকল বিষয় কিন্তু কেস ডায়েরি লেখার নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং আপনি যে কেস ডায়েরি লিখবেন, আপনি তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনি যদি ইংরেজি ভালো দক্ষ না হন, তাহলে আপনি বাংলা ভাষাও লিখতে পারেন, তবে ইংরেজি লেখার বিধান আছে। এটা কিন্তু কেস ডায়েরির একটা সুনির্দিষ্ট বিষয়। এবং একসাথে 2টা 3টা মামলা একটা কেস ডায়েরিতে লিখতে পারবেন। আপনার একটা মামলা, ওই একটা মামলার বিষয়ে কেস ডায়েরিতে লিখবেন। আপনি আপনি তদন্তকারী কর্মকর্তা, আপনার 5টা মামলা আছে, 5টা মামলা একটা কেস ডায়েরিতে লিখতে পারবেন না। প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা কেস ডায়েরি লাগবে। তাহলে কেস ডায়েরি লেখার নিয়মাবলী বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝছেন। আর এই কেস ডায়েরিটা কিন্তু আপনার হাতে রাখার বিষয় না, কেস ডায়েরিটা বিজ্ঞ আদালতে পাঠাইতে হয়। যেই বিচারের দিন যেই কয়েদি আছে, ওই কয়েদির বিচারিক কার্যক্রম পরিচালনা এটা কিন্তু সহায়ক ভূমিকা পালন করে। এটা বারবার কিন্তু আমাদের বোঝানো হয়েছে। তো এই হচ্ছে মানে কেস ডায়েরির সামগ্রিক আলোচনা। এর বাইরে আপনার কোনো এক্সট্রা কোনো জ্ঞান আপনার রাখার প্রয়োজন নাই। 1 কপি সার্কেল, হ্যাঁ আরেকটা কথা হয়েছে বলছে, 1 কপি সার্কেল অফিসে জমা দেওয়া লাগে। 1 কপি কি সার্কেল অফিসে দেওয়া লাগে। ফাইম শেখ এটা কিন্তু আবার আপনাদের স্মরণ করাই দিল। আপনারা এই জন্য আমার যে হ্যান্ড নোটটা আছে পিডিএফটাও দেখবেন। অনেক সময় আলোচনা করতে গেলে দুই একটা বিষয় ছুটে যেতে পারে।
ওটা আপনারা এই জন্য পিডিএফটা রিডিং করার জন্য বলি, আপনারা মুখস্থ করার জন্য বলি না, বোঝার জন্য বলি। আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করি না, কখনো মুখস্থ করি না। আমি যেভাবে শিখি আপনাদের কিন্তু আমি এইভাবে শেখাই, শেখানোর চেষ্টা করি। ওই যে কেস ডায়েরি একজন লিখছে কয় কপি হয় স্যার? কেস ডায়েরি তো আমরা জানি লেখার নিয়ম, আমরা কপিতে না গিয়ে লেখার নিয়ম হচ্ছে কেস ডায়েরি 2টা কার্বন কপি সংযোগে লিখি আমরা সাধারণত। আর এসআর মামলার ক্ষেত্রে 3 কপিতে কেস ডায়েরি লিখতে হয়। আপনি এটুকু শুধু মনে রাখেন, এমসিকিউ আসলে এটা থেকেই আসবে, এর চাইতে আর কঠিন কিছু আমাদের কেস ডায়েরির বিষয়ে দিবে না। আমরা এটুকু মনে রাখি, কেমন? তাহলে কেস ডায়েরির পরবর্তী যে আলোচনা, আজকের যে আলোচনাটা আমাদের 173 ধারার যে আলোচনাটা, এটা খুব সুন্দরভাবে আপনাদের বুঝাই দেব, প্যারা নাই। আচ্ছা, এখন আপনাদের এই এই পর্যন্ত আলোচনা কার কার ক্লিয়ার হয়েছে একটু কুইক রেসপন্স করেন, আমি একটু দেখি। লতিফ ভাই আছে, নোমান আছে, সন্দীপ আছে, মহসিন আছে, বুলবুল আছে, ফাহিম, তাসফি আপু, বাইজিৎ, সবুর ভাই, আবির, মনির, সাইফুল ভাই, লিজা আপু, সগির ভাই, শাহজাহান ভাই, শিমুল আলমিন ভাই, তরিকুল স্যার, জাহিদ। আচ্ছা, মোটামুটি আমাদের ক্লাসের সিরিয়াস স্টুডেন্ট যে 18 জন আছে, মোটামুটি সবাই হাজির। তো এখন আলোচনাটা আমরা করি। এখন হইছে, পরে তো ভুলে যাই। হ্যাঁ, এই যে আবির লিখছে এখন ক্লিয়ার হইছে, পরে ভুলে যাই, এই রূপটা তো সবারই আছে। এটা তো আমারও ছিল। তাহলে এই যে পারে তুমি তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, অনুকরণ না। এখানে কে পারে তুমি তোমার এই ক্লাসের মধ্যেই চিন্তা করো, সে কেন পারে? সে তার পারার কারণ হচ্ছে তার এফোর্টস। আমি আগের ক্লাসেও বলছি, সেই জিনিসটাকে তুমি 2বার চেষ্টা করছো, 2বার চেষ্টা করে মনে করছো না আমি পারি না, আমি ব্যর্থ। কিন্তু তোমার জুরিদার ভাই সে কিন্তু এটা 8বার চেষ্টা করছে, 10বার চেষ্টা করছে, তখন তার মধ্যে পারফেকশন আসছে। তাহলে আমি যে উপস্থাপন করতেছি, আমি কি একবারই পারছিলাম? তোমরা কি মনে করো যে তোমরা একবারে স্যারে বললো, স্যারের লেকচারটা শুনলাম বা পিডিএফটা দিল, একবার দেখলাম, আমি একবারে পেরে যাব? যদি এটা ভেবে থাকো তাহলে বুকার স্বর্গে বাস করতেছো। তোমাকে এটা নিয়ে অ্যানালাইসিস করতে হবে, এটাকে নিয়ে তোমাকে ভাবতে হবে, এটা নিয়ে শুনতে হবে, খাতা কলম নিয়ে। আমি এই জন্য বারবার বলি তোমাকে খাতা কলম নিয়ে বসতে হবে। আমার ভিডিও রেকর্ডটা হচ্ছে, যে ক্লাসটা নিচ্ছে এটা অ্যানালাইসিস ভিত্তিক, এবং এটার উপরে তোমার অ্যানালাইসিস করতে হবে আমি কি কথাগুলো বলতেছি, টু দা পয়েন্টে কথাগুলো তোমার অ্যানালাইসিস করতে হবে, খাতা কলম নিয়ে লিখতে হবে, হোমওয়ার্ক তৈরি করতে হবে, এই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। তুমি যা লেখো, আমার লেকচার শুনো, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হবে সেটা লেখো, মেমোরিতে খেলাও, যেটা কেন বললো স্যার। আর আমি তো বললাম ফৌজদারি কার্যবিধি হচ্ছে পুলিশ অফিসার এবং আমি পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেট, তার সাথে আমার কথাবার্তা, তার সাথে আমার কার্যক্রম, তার সাথে আমার কি কি কাজ, এই কেস ডায়েরি নিয়ে আমার তার সাথে কি কি কাজ, এই কাজগুলো সম্পর্কে বোঝার চেষ্টা করো, বাস্তবতার সাথে মিলাও, চিন্তা করো যে স্যার যে বললো ওই যে সার্কেল অফিসে একটা কেস ডায়েরি কপি পাঠাই দেবো, আমাদের ফাইম শেখও বললো এটা এটা পাঠাই দেবো। এবং সাধারণ মামলার ক্ষেত্রে সাধারণত 2 কপি কার্বন যুগে কেস ডায়েরি লেখা হয়, এসআর মামলার ক্ষেত্রে 3 কপি। এই যে বিষয়গুলা নিয়ে ভাবো, একটু মাথা খাটাও, একটু এফোর্টস দাও, তাহলে দেখবা তুমি ক্যাপচার করতে পারছো। ওকে, যাক, আহ, আর এই বিষয়ে কথা না বলি, এখন সামনে বাড়াই। এখন আমরা আলোচনা করব হচ্ছে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্টের নাম শুনছেন আপনারা? পুলিশ রিপোর্ট, কথা বলার প্রয়োজন নাই। হ্যাঁ, কথা বলার প্রয়োজন নেই, শুনছেন, অনেকেই শুনছেন। তো পুলিশ রিপোর্টের কিন্তু আহ, 2টা প্রকার আছে। পুলিশ রিপোর্ট 2 প্রকার, কি কি কেউ জানা থাকলে লেখো। পুলিশ রিপোর্ট যে 2 প্রকার সেটা কি কি? মার্কশিট, ফাইনাল রিপোর্ট। বলার প্রয়োজন নাই, লেখো। লেখার অপশন পাই না। আচ্ছা, মুট করো। বাইজিৎ বলছে পুলিশ রিপোর্ট হচ্ছে চার্জশিট আর হচ্ছে ফাইনাল রিপোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, সুন্দর। তাহলে পুলিশ রিপোর্ট হচ্ছে 2 প্রকার। আমাদের ক্লাসে বাইজিৎ বলছে চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট। এখন আসেন, এই চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের উপরে লেকচার দেওয়া যায় 2 ঘন্টা। তো আজকে 2 ঘন্টা দিব না, আজকে আমি 10-15 মিনিটের মধ্যে আমি বুঝাই ফেলবো। বাকি ক্লাসের বিষয়বস্তু হয়তো আজকে ওই যে আমাদের যে সংশোধনী অধ্যাদেশটা আনা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই অধ্যাদেশটা আজকে আলোচনা করা হয়তো সম্ভব হবে না, এটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে বুঝাই দেব। আজকে আমরা পুলিশ রিপোর্ট 173 ধারা এটা একটু আলোচনা করি, কেমন? 173 ধারা,
173 ধারায় বলা হয়েছে পুলিশ পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্ট। তো বাইজিদ বলছে এই 173 ধারায় পুলিশ রিপোর্ট দুই প্রকার বলছে, একটা বলছে চার্জশিট আর একটা বলছে ফাইনাল রিপোর্ট। আর এই যে পুলিশ রিপোর্ট, এই পুলিশ রিপোর্টটা কিন্তু 272 আর হচ্ছে 275 বিধির মধ্যে আছে। বিধি, বিধি বলতে পুলিশ রেগুলেশন। ওকে, এটুকু কয়জন বুঝছেন? একটু রেসপন্স করেন কুইক। আমাদের পুলিশ রিপোর্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। এই দুই প্রকার তো বুঝছি আমরা। হ্যাঁ, এখন এই দুই প্রকার বোঝার পরে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমাদের এই পুলিশ রিপোর্টের একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। এটার পুলিশ রেগুলেশন হচ্ছে 272 275। এখন আমি যদি লিখি চার্জশিট চার্জশিট চার্জশিট, এটার বাংলাটা কি? অভিযোগ অভিযোগ পত্র। আর আমি যদি লিখি ফাইনাল রিপোর্ট, এটার বাংলাটা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। এটা বাংলাটা লিখলাম না, জাস্ট চূড়ান্ত লিখে রাখি, চূড়ান্ত প্রতিবেদন। তাহলে চার্জশিটের বাংলা হচ্ছে অভিযোগপত্র, ফাইনাল রিপোর্টের বাংলা হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন। এখন আমি যখন পরীক্ষা দিতাম বা আমি যখন এই বিষয়টা পড়তাম, আমি কিন্তু একটু গুলায় ফেলতাম। আমি যে একটু গুলাইতাম, আমার বিশ্বাস আপনারাও এটা গুলায় ফেলেন। এই চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট, টোটাল বিষয়টা আমাদের 173 ধারায় বলা আছে। ফৌজদারি কার্যবিধির 173 ধারায়, কিন্তু এটার পিআরবিটা কিন্তু আলাদা আলাদা। পুলিশ রেগুলেশন যেটা, এটা কিন্তু আলাদা আলাদা। এখন এটা অনেক সময় আমি চার্জশিটের মধ্যে লাগাই দিই 275, ফাইনাল রিপোর্টে লাগাই দিই 272, মানে কোনটা 272 হবে কোনটা 275 হবে, এই জিনিসটা গুলায় ফেলতাম আমি যখন এই জিনিসটা পড়তাম। তাহলে আপনারাও মনে হয় গুলায় ফেলেন মাঝে মাঝে, যখন প্র্যাকটিসে না থাকে এটা আপনারা গুলায় ফেলেন। আজকের পর থেকে আর গুলাবেন না। আপনি মনে রাখবেন, এই যে অভিযোগ পত্র, অ অটা কি আগে না এই চটা আগে? কোনটা আগে? একজন লেখেন, অ আগে না চ আগে? অভিযোগ পত্রের অ আগে, তাহলে অ আগে হইলে আগেটার সাথে 272, তাহলে অভিযোগ পত্রের সাথে কত? 272। আর চ পরে চূড়ান্ত রিপোর্ট, এটার সাথে 275। আমি কি বুঝাইতে পারছি? মনে থাকবে এই ট্রিক্সটা? বুঝতে পারছেন কয়জন? হ্যাঁ, ফাইম শেখ, জি স্যার। লেখার চেষ্টা করবেন, লিখলেও কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়। হ্যাঁ, ফাইন। মহসিন ক্লিয়ার। তাহলে অভিযোগ পত্রের সাথে 272, চূড়ান্ত প্রতিবেদনের সাথে 275। এখন আসেন, এই যে পুলিশ রিপোর্ট, এই পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা একটু আমরা বলি। পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা কাকে বলে? আমি যে ধরেন আমি একজন তদন্তকারী কর্মকর্তা, আমার কাছে একটা মামলা আসছে। এখন আমি মামলাটা তদন্ত করে আপনার সাক্ষ্য প্রমাণ পাইলাম, ঠিক আছে? সাক্ষ্য প্রমাণ পাইলে বিচারার্থে বিজ্ঞ আদালতে আমি যে প্রতিবেদন দেই সেটা হচ্ছে চার্জশিট বা অভিযোগপত্র, সাক্ষ্য প্রমাণ পেলে। আর যদি আমি কোনো সাক্ষ্য প্রমাণ পাই নাই, সাধারণত এটা ঘটনাটা মিথ্যা বলে আমার কাছে প্রতীয়মান হয়েছে, সাধারণত ওইটার জন্য আমি বিজ্ঞ আদালতে যে প্রতিবেদন দিই নিষ্পত্তি করার জন্য, ওই বিষয়টা নিষ্পত্তি করার জন্য, বা যদি কোনো আসামিটার সাথে ইনক্লুড থাকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য, ওইটা হচ্ছে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। তাহলে এই দুইটার বিষয়ের সমন্বয় করে, এই দুইটা বিষয়ের সমন্বয়ে বিজ্ঞ আদালতে যে রিপোর্ট প্রদান করা হয় ওইটাকেই বলা হয় পুলিশ রিপোর্ট। তাহলে পুলিশ রিপোর্ট দুই ধরনের, কি কি? চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। তাহলে আপনার পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা কি দিবেন? সহজভাবে দিবেন আপনার পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা, যে কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণ পেয়ে বিজ্ঞ আদালতে বিচারার্থে বা সাক্ষ্য প্রমাণ না পেলে
বিজ্ঞ আদালতে ওই বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বা অব্যাহতির লক্ষ্যে যে রিপোর্ট প্রদান করে তাকে পুলিশ রিপোর্ট বলে। আমি কি বুঝাইতে পারছি ভাই পুলিশ রিপোর্টের সংজ্ঞাটা? একজন মাত্র বুঝছেন? আবার কি বলবো? অপরাধ প্রমাণ হলে চার্জশিট, প্রমাণ না হলে ফাইনাল রিপোর্ট। হ্যাঁ, মোটামুটি এই সেন্সটা ধরলেই হয়। সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে মানে জাস্ট পুলিশ রিপোর্ট লেখার ক্ষেত্রে সংজ্ঞাটা কিভাবে সাজাবেন। এখন আসেন, আপনাদের তো বলছি যে আমি বেশি প্যারা দিব না, আপনার 10-12টা আপনাদের বিপি ফর্ম নং এবং বাংলাদেশ ফর্ম নং শেখাবো, কিন্তু এখন আরো কমাই দিলাম। আপনারা শুধুমাত্র ওই যে এই প্রথম যে 3টা বিপি ফর্ম বাংলাদেশ ফর্ম নং শিখছেন ওইটা মনে রাখেন, আর বাকি যেগুলা পড়াবো ওগুলা শুধু বিপি ফর্ম মনে রাখবেন। এই যে চার্জশিট আছে না, এই চার্জশিটের বিপি ফর্ম হচ্ছে ওই যে এর আগে আপনারা আলোচনা করলেন কেস ডায়েরি, ওটার বিপি ফর্ম ছিল কত, 38। তো চার্জশিটের এর পরের নাম্বারটাই হচ্ছে চার্জশিট 39। তাহলে বিপি ফর্ম হচ্ছে 39, এই বিপি ফর্ম 39 আর ওইটার বিপি ফর্ম কত, 42। এটা দিলে আরো 0.25 বেশি পাবেন। কোনটার 42? ফাইনাল রিপোর্টের 42, চার্জশিটের 39। এটার ক্ষেত্রে এইটা একই টেকনিক, 39 আগে 42 পরে, অতে অভিযোগপত্র, ও আগে, আর এই মানে চূড়ান্ত পরে চূড়ান্ত প্রতিবেদন। তাহলে 39 কোনটার সাথে হবে বুঝা নেন, অভিযোগপত্রের সাথে হবে, ও আগে। এই সিস্টেমে জিনিসটা মনে রাখবেন ট্রিক্স এর মাধ্যমে। আমার মনে হয় আমি এটুকু পর্যন্ত বুঝাই ফেলতে পারছি, ঠিক কিনা? কি কঠিন লাগতেছে? সব কি মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে গেলে হবে না, একটু চেষ্টা করতে হবে। আর একবার বলেন স্যার। ওকে, বলছি যে এখানের যে বিপি ফর্মটা আছে 39 আর 42, অভিযোগপত্রের ও আগে, তাহলে 39 আগে, এটার সাথে অভিযোগপত্রের সাথে হবে 39 বিপি ফর্ম। আর এদিকে আমাদের চার্জশিট বা আমাদের ওই সরি চার্জশিট তো বললামই, আর ফাইনাল রিপোর্ট হচ্ছে চূড়ান্ত প্রতিবেদন, চ পরে। এই তো বুঝছে, 42 হচ্ছে, হ্যাঁ চূড়ান্ত প্রতিবেদন চ পরে, তাহলে 42 ও পরে, 42 হচ্ছে ফাইনাল রিপোর্টের সাথে। এই, তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে এটা। এটা বুঝতে পারলে আমাদের পড়া শেষ। এখন আমরা আরেকটু শিখবো আজকে, 173 এর আরেকটু বিষয় বলবো, সেটা হচ্ছে এই যে ফাইনাল রিপোর্ট যেটা আমাদের 42 বিপি ফর্মে অন্তর্ভুক্ত হয়। এই বিপি ফর্মটা মূলত হচ্ছে থানায় যে সকল রেজিস্টার থাকে ওই রেজিস্টার গুলাই হচ্ছে বিপি ফর্ম। বুঝতে পারছেন? বিপি ফর্ম লিখতেছেন, খালি লিখতেছেন, শিখতেছেন, কিন্তু এটা জিনিসটা কি এটা জানা প্রয়োজন না? এটা জেনে রাখেন, এটা হচ্ছে থানায় ওই রেজিস্টার গুলারই বিপি ফর্ম বলে, যে রেজিস্টার গুলা বানানো হয়। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফাইনাল রিপোর্ট নিয়ে। ওই চার্জশিটের কোনো প্রকারভেদ নাই। ওকে, ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। চূড়ান্ত প্রতিবেদন আবার কত প্রকার কে জানেন বলেন তো? 5 প্রকার। বাহ, লতিফ ভাই দেখছেন সবার আগে লেখা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফাহিম শেখ। 5 প্রকার, এক্সেলেন্ট। হ্যাঁ, তাহলে চূড়ান্ত রিপোর্ট 5 প্রকার বা ফাইনাল রিপোর্ট 5 প্রকার, একই কথা কিন্তু ইংরেজি বাংলা এটা কিন্তু অনেক সময় গুলায় ফেলে অনেকে, গোলানো যাবে না, মনে রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তাহলে এই চূড়ান্ত রিপোর্ট যে 5 প্রকার এটাও কিন্তু আমরা মনে রাখতে পারি না। আমি নিজেও পারতাম না, আমি যখন প্রথম প্রথম পড়তাম। তাহলে আপনারা মনে করবেন যে স্যার সব মুখস্থ বলে দিতেছে, সব পারতেছে, এটা আমি বুঝে বুঝে মাথায় রাখছি, এটা নিয়ে ভাবছি। আপনারও ভাবতে হবে, তাহলে আপনিও পারবেন। জাস্ট শুধু একটু কৌশল খাটাবেন। দেখেন আমি কিভাবে মনে রাখছি। আমি কিভাবে মনে রাখছি জানেন? ধরেন থানায় একটা অভিযোগ আসে বা এজাহার আসে, আমি এভাবে চিন্তা করছি নরমাল ভাবে। সত্য মিথ্যা, রাইট? ওই যে কাজী বাইজিদ লিখছে সত্য মিথ্যা। ওই ঘটনাটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, ওই ঘটনার মধ্যে আইনের ভুলও থাকতে পারে, আবার তথ্যগত ভুলও থাকতে পারে। সাইটটা তো এমনি হয়ে গেল। আর শেষেরটা হইছে আমলের অযোগ্য। তাহলে সত্য মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, শেষেরটা হচ্ছে আমলের অযোগ্য। অর্থাৎ শেষের দুইটা আদিয়া, আতে আইনগত ভুল, আতে আমলের অযোগ্য। তাহলে চূড়ান্ত রিপোর্ট 5 ভাবে একজন তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে পারে ম্যাজিস্ট্রেটের কাছে। আমরা তো বলছি আমাদের পুলিশি কার্যক্রম সব ম্যাজিস্ট্রেটের সাথে।
তার সাথে কি কথোপকথন হচ্ছে এই বিষয় নিয়ে আমার আলোকপাত। আমি কি বুঝাইতে পারছি এই পর্যন্ত ভাই? ওকে, তাহলে আমরা ৫ প্রকার কিভাবে মনে রাখতে পারি? সত্য মিথ্যা, ওই যে স- মানে সত্য মিথ্যা, ওকে। আতে হচ্ছে আইনগত ভুল। আবার ওই, আচ্ছা, আ এটা কি করছো তুমি ভাই? সমীহ, আচ্ছা, যে যেভাবে মনে রাখেন, আমার কথা হচ্ছে মনে রাখা হচ্ছে জরুরি। আমি যেভাবে মনে রাখছি আমি বললাম যে সত্য, মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, আমলের অযোগ্য। শেষের দুইটা আদিয়া, আইনগত ভুল, আমলের অযোগ্য। ওকে, তাহলে আমরা বিষয়টাকে সহজভাবে যদি শিখি তাহলেই আমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। আমরা যত জটিল করি পড়াশোনাকে, আমাদের তত পড়াশোনা থেকে আহ মুখ ফিরিয়ে নিতে হয়। এটা করা যাবে না। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই ৫টা প্রকার নিয়ে। ৫টা প্রকার জাস্ট একটা করে উদাহরণ দিব, আপনারা দেখবেন বুঝে যাবেন। চূড়ান্ত রিপোর্ট সত্য কখন হয়? যখন একটা মামলা, হ্যাঁ, গুড, ওই যে একজনে লিখছে সমিত, সমিত মানে সমিত দিয়ে বুঝাইছে সত্য মিথ্যা তথ্যগত ভুল। হ্যাঁ, সমিত, ফাইন। সমিত দিয়ে ৩টা হয়ে গেছে, আর শেষের ২টা আ দিয়ে। ও এক্সিলেন্ট, এটা মনে হচ্ছে খুব ভালো লাগছে, বাহ। ওই যে বাইজিৎ লিখছে সমিত, আ দিয়া ২টা, ফাইন। তাহলে এই যে দেখেন, আপনারা নিজেরাও কিন্তু ব্রেন খাটাইয়া অনেক কিছু করতে পারেন। ভাগ্য, মানে আমার নামের সাথে মিলে গেছে অনেকটা, তাহলে এটা তো আপনারা মনে রাখতে পারেন। আমার নাম অমিত, আর এটা হচ্ছে সমিত। আপনাদের যে চূড়ান্ত রিপোর্টের যে ৫ প্রকার, সমিত দিয়া ৩টা মনে রাখতে পারবেন, সত্য মিথ্যা, ত দিয়া তথ্যগত ভুল। আবার আ দিয়া হচ্ছে ২টা, আইনগত ভুল, আমলের অযোগ্য। ক্লিয়ার কিনা? সবাই আমরা এইভাবে মনে রাখবো। আমার বাইজিতের ট্রিক্সটা খুবই ভালো লাগছে, ফাইন, এক্সিলেন্ট। সুমিত আর হচ্ছে আ দিয়া ২টা। থ্যাংক ইউ ভেরি মাচ বাইজিৎ। হ্যাঁ, সুমিত আর আ দিয়া ২টা, ফাইন, চমৎকার। তাহলে আমরা চূড়ান্ত রিপোর্ট কাকে বলে এবং চূড়ান্ত রিপোর্ট কত প্রকার, এই প্রশ্নটা আসে, যদি আসে আমরা সুমিত, আমার, আর কিছু না মনে রাখবো, আমার নাম তো মনে থাকবে, অমিতের জায়গায় সুমিত, আর হচ্ছে আ দিয়া ২টা, ব্যাস। ওকে, ফাইন। এখন আমরা আসি চূড়ান্ত রিপোর্ট সত্য কখন হয়। কোন মামলার তদন্তকারী কর্মকর্তা ওনার তদন্ত কার্যক্রম শেষে যখন সাক্ষ্য প্রমাণ পায় এবং আসামিরা প্রকৃতপক্ষে জড়িত থাকে মর্মে প্রতীয়মান হয়, ঠিক আছে, আহ, মানে আসামির নাম ঠিকানা পাওয়া যায় না, তবে ঘটনাটা সত্য, ঘটনাটা ঘটছে, ঠিক আছে, সাক্ষ্য প্রমাণও আছে, সেক্ষেত্রে ওই তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট সত্য বলে বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করে। তাহলে আমরা এটা সহজভাবে মনে রাখবো একটা চুরির ঘটনা দিয়ে। ধরেন অজ্ঞাত একটা চুরির ঘটনা ঘটছে, আসামি নাই, আসামি হচ্ছে অজ্ঞাত। তাহলে চুরি যে হয়েছে, জিনিসগুলা যে নিছে, এটার তো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। তাহলে কি চুরি হওয়ার ঘটনাটা সত্য না? সত্য, কিন্তু আসামি নাম ঠিকানা পাওয়া যায়নি। তাহলে এই ক্ষেত্রে কি এটা চার্জশিট দেওয়া যাবে? নো। চার্জশিট দিতে হলে তো আসামির নাম ঠিকানা লাগে। তাহলে এটা চূড়ান্ত রিপোর্ট সত্য দিতে হবে, ঠিক না? সঠিক। আর চূড়ান্ত রিপোর্ট সত্য আমরা বুঝতে পারছি, বুঝছি না ভাই? ঘটনা সত্যি কিন্তু আসামি ডিটেক্ট হয় না, সেটা হবে চূড়ান্ত রিপোর্ট সত্য। ভেরি গুড, ওই যে বাইজিৎ লিখছে, আরে বাহ, কেউ বলছে বাইজিৎ পারে না, এক্সিলেন্ট বাইজিৎ, ব্রিলিয়ান্ট। তাহলে ঘটনা সত্যি কিন্তু আসামির পাওয়া যায় নাই, নাম ঠিকানা নাই, তাহলে এটা অজ্ঞাতনামা, চুরি মামলা, ডাকাতি মামলা, খুন মামলা, যে কোনো মামলা হিসেবে আমরা অভিহিত করতে পারি। আচ্ছা, গেল এটা। আর মিথ্যা কোনটা হবে? চূড়ান্ত রিপোর্ট মিথ্যা কখন দাখিল করা হয়? ধরেন, এটা একটা উদাহরণ দিই। ধরেন, আমার এক স্যার বলছিল, স্যারের বাস্তব ঘটনা, স্যারে একটা মামলা তদন্ত করতে গেছে, আহ, বাদী লিখছে যে বাদিয়া করছে তার মারে মাইরা ফেলছে, ঠিক আছে, আহ, তাদের জায়গা সম্পত্তি নিয়ে যে বিরোধ ছিল, ওই তার মারে মাইরা ফেলছে এরকম দেখাইছে বাদী। তো এখন স্যার যখন তদন্ত করতে গেছে দেখছে যে বাদী আসলে ওই আসামি আগেই মারা গেছে, কথাটা বুঝলেন, ৬ ঘন্টা আগেই মারা গেছে, তদন্ত পোস্টমর্টম রিপোর্টে আসছে। ওই ৬ ঘন্টা পরে টাইম দেখানো হয়েছে, অন্য জায়গায় নিয়ে সেটা দেখাইছে মারা ফেলছে।
তাহলে যে ঘটনা এজাহারের সাথে মিল নাই সেটা হচ্ছে মিথ্যা। তার মানে কি বাদী নিজেই আসামি হয়ে গেছে, এই ঘটনার তথ্যই ভুল। ভুল তাহলে ঘটনার তথ্য যেটা দেওয়া হয়েছে এটা ভুল, তাহলে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দিয়ে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, ঠিক না? এটারে বলে চূড়ান্ত রিপোর্ট মিথ্যা। তাহলে বাদী যখন আসামি হয়ে গেছে এক্ষেত্রে এটা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করছে, পরবর্তীতে আবার চার্জশিট দিতে পারবে কিন্তু নতুন করে, কিন্তু প্রথম তো এটা নিষ্পত্তি করতে হবে এই বিষয়টা। এই জন্য বলছি যে এই ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে নিষ্পত্তির বিষয়টা আগে। ভেরি গুড, বাইজিৎ পিবিএ আছে এই জন্য এই বিষয়টা জানে। তাহলে চূড়ান্ত রিপোর্ট মিথ্যাও আমরা বুঝতে পারছি, কোনো ডাউট নাই, একবারে ক্লিয়ার ভাবে বুঝে নেন। তাহলে ওই চূড়ান্ত রিপোর্ট সত্য দিয়া বুঝাইছি হচ্ছে আর ঘটনা। কিসের ঘটনা? আবার একটু ক্লাস 10 মিনিট লাগবে, সবাই জয়েন করেন লিংক দিলে। চূড়ান্ত রিপোর্ট সত্য দিয়া বুঝাইছি হচ্ছে চুরির ঘটনাটা অজ্ঞাতনামা চুরির ঘটনা দিয়া, আর চূড়ান্ত রিপোর্ট মিথ্যাটা দিয়ে বুঝাইছি বাদী আসামি হয়ে গেছে এটা দিয়া। আর চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল কোন চূড়ান্ত রিপোর্ট তথ্যগত ভুল কোনটা? তথ্যগত ভুল হচ্ছে আপনার ঘটনা ঘটছে একটা, আপনার এখানে বর্ণনা আছে আরেকটা। বিষয়টা কি এরকম নাকি? তথ্যগত ভুল। আইনগত ভুল তো আমরা জানি যে যে আইনে মামলা হওয়ার কথা সে আইনে না হয়ে অন্য আইনে মামলা করলে চূড়ান্ত রিপোর্ট আইনগত ভুল দেখানো হয়। আর চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য দেখানো হয় যেটা ছোট ধরনের অপরাধ, যেমন বাগানের ফুল চুরি, নর্মাল একটা অপরাধ, বা কলা চুরি, এই ধরনের অপরাধ ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট আমলের অযোগ্য দেখানো হয়। এই ছিল আজকের ক্লাস। আজকের মধ্যে এখানে সমাপ্তি ঘোষণা করলাম, আর নতুন শিডিউলে যাব না, সময় শেষ।